হ্যালো এভরিওয়ান, সবাই আশা করি ভালো আছো। আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই স্পেশাল হতে চলেছে, কেননা আজকের ভিডিওতে রয়েছে প্রকৃতির মাঝখানে হারিয়ে যাওয়ার এক অদ্ভুত গল্প। তার সাথে রয়েছে কোথায় থাকবে তার ঠিকানা, আর কোথায় খাওয়া দাওয়া করবে সেটার সম্পূর্ণ ডিটেলস। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি বন্ধুরা তোমাদের এটা মনের মতো একটি ভিডিও হবে। শীতকাল মানেই রোদের মিঠেল আমেজ, শীতকাল মানেই প্রচুর খাওয়া দাওয়া, আর শীতকাল মানেই ঘোরাফেরার জন্য একটা পারফেক্ট সময়। তেমনই একটা ঘোরাফেরার জায়গা নিয়ে আজকের এই ভিডিও। তো আজকের ভিডিওটা আমি শুরু করছি পূর্বস্থলী স্টেশন থেকে। কলকাতা থেকে 127 কিলোমিটার দূরে এই পূর্বস্থলী স্টেশন রয়েছে। আশা করি বন্ধুরা তোমরা একটু হলেও গেস করতে পারছো আজকে কোন জায়গাটাতে আমি যেতে চলেছি। বন্ধুরা আজকে আমি যাব গরিবের অ্যামাজন নামে খ্যাত সেই চুপির চরে। তার জন্য একদম সকালবেলায় শিয়ালদার থেকে যে ট্রেন ছাড়ে কাটোয়ার উদ্দেশ্যে, সেই ট্রেনেতে উঠে পৌঁছে গেলাম পূর্বস্থলী স্টেশন। এখন ঘড়িতে বাজে 11:15, আর আমি এখন যাব চুপির চরে। তো চলো বন্ধুরা আজকের এই ভিডিও স্টার্ট করা যাক। সকাল সকাল যাত্রা শুরু করলাম বেলঘড়িয়া স্টেশন থেকে। শিয়ালদা থেকে কাটোয়াগামী ট্রেন দিনে মাত্র একটি, যেটি সকাল 8:05 শিয়ালদা থেকে ছাড়ে। তো সেই ট্রেনেতে করে যাত্রা শুরু করলাম গন্তব্যের উদ্দেশ্যে। তোমরা চাইলে হাওড়ার ডিভিশন থেকে হাওড়া কাটোয়া লোকাল ধরেও এই স্থানে কিন্তু পৌঁছতে পারো। পথে পড়বে নবদ্বীপ ধাম। পূর্বস্থলী স্টেশন থেকে বেরিয়ে এবার আমি যাচ্ছি চুপির চর যে জায়গাটা রয়েছে সেখানে যাওয়ার জন্য। এখান থেকে টোটো অটো পাওয়া যায় সেই জায়গাটাতে। আমি এখানে একটুখানি জিজ্ঞেস করে নেবো কোথা থেকে ছাড়ে, এবং মোটামুটি 20 টাকা করে পার হেড ভাড়া রয়েছে। তো চলো জায়গাটাতে যাওয়া যাক। তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা কেন এতটা সুন্দর এবং এই জায়গাটাতে কেন প্রতি বছর অগণিত লোক আসে। কত করে ভাড়া এখানে? 20 টাকা করে, তাই তো? ঠিক আছে। থেকে 20 টাকার বিনিময়ে আমরা পৌঁছে যাব কাষ্টশালী ঘাট। তারপর সেইখান থেকে আমরা যাব চুপির চরে। তো চলো বন্ধুরা জার্নি স্টার্ট করা যাক। টোটোয় তোমরা চেপে বসলে 15 থেকে 20 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে গন্তব্যে। পথে একটি বাজার পড়বে যার নাম চুপি বাজার। এখানে খেজুর গুড়ও বিক্রি হয়। এই হলো চুপির চরের যে গেটটা রয়েছে সেই গেটটা। এখান দিয়ে আমরা একটুখানি ভেতরে ঢুকবো। ভেতরে ঢুকেই কিন্তু থাকার জায়গা খুব ভালো রয়েছে। পাখিরালয়ের গেটটা দিয়ে একদম সোজা এলেই কাষ্টশালী ঘাট যাওয়া যায়। প্রায় 1 থেকে 1.5 মিনিটের রাস্তা। তো পায়ে হেঁটে আমি কাষ্টশালী ঘাটের দিকে এগোচ্ছি। ঘাটের গায়ে একটি বড় সাইনবোর্ড তোমাদের চোখে পড়বে, যেখানে নৌকোর ভাড়া থেকে শুরু করে আরো অনেক কিছু লেখা আছে। তার পাশ দিয়েই ঘাট নেমে গেছে। এই নৌকোতে করে আজকে পাখি দেখতে যাব। তো দাদা অলরেডি নৌকো খুলবেন। তো আমি এই ঘাট থেকে এবার ধীরে ধীরে নৌকোতে উঠে যাব হচ্ছে প্রথম আমাদের 2টো দিকে যাওয়া যায়। একটা দিকে যাব যে দিকটাতে পাখির সংখ্যাটা বেশি রয়েছে। ভিডিওর গোড়াতেই চলো পরিচয় করা যাক কিছু পাখির সাথে। প্রথমেই আসে পার্পল হেরন, তারপর রেড ক্রেস্টেড পোচার্ড, তারপর আসে লং বিল্ড ডভিটার, তারপর বার্ন সোয়ালো, জায়ান্ট পার্পল সোয়াম্প হেন, ইউরেশিয়ান কুট, ব্রোঞ্জ উইন্ড জাকানা এবং অসপ্রে। প্রথমে কপার হেড কিছু ইউরেশিয়ান কুটের সাথে পরিচয় করা যাক। এটি সাইজে খুবই ছোট একটি পাখি। এটি হাঁস জাতীয় একটি পাখি যে সে কথা বলাই বাহুল্য। এরপর চোখে পড়ল জায়ান্ট পার্পল সোয়াম্প হেনের সাথে। এটি ইন্ডিয়ার ওয়েটল্যান্ডে শীতকালটাতেই আসে। বিশেষত কিছু ছোট জাতের মাছ এবং কম্বোজ জাতীয় কিছু প্রাণীকে এরা খায়। সামনে গিয়ে পাখিদের মেলা চোখে পড়ল। বিভিন্ন জাতের
ডভিটার, ইগ্রেট এবং আরও অনেক জলজ পাখি আমাদের চোখের সামনে এলো। এতদিন কথাই শুনেছিলাম, আজকে রিয়েলি চোখে দেখে বিশ্বাস হলো এই জায়গাটা সত্যি পাখিদের স্বর্গরাজ্য। আমার সামনে এই জায়গাতে প্রচুর পাখি, এক একটার তো নামও জানি না, সাইবেরিয়া, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড এবং আরও অনেক জায়গার থেকে প্রচুর পাখি এই জায়গাটাতে এসছে। এরপর দেখতে পেলাম একটি বড় পার্পল হেরান। এটি অত্যন্ত শান্ত এবং সতর্ক স্বভাবের একটি পাখি এবং সাইজে এটি অনেক বড় হয়। ক্রমাগত মাছ ও ছোট জলজ কিছু পোকামাকড় খেয়ে এরা জীবন ধারণ করে। এরপর একটি ছোট ফ্লাই ক্যাচার আমাদের চোখে পড়ল। বাংলায় এটিকে ফিঙে পাখি বলা হয়। এরপর কিছু লং বিল ডভিটার দেখতে পেলাম। এরপর মাঝি দাদা আরও একটি দিকে আমাদেরকে নিয়ে যাওয়ার কথা বললেন। অতল জলরাশির মধ্যে ভেসে ভেসে আরও একটি দিকে আমরা পাখি দেখার জন্য যেতে লাগলাম। তখনই দেখতে পেলাম কিছু ছেলে ডিঙি ভাসিয়ে মাছ ধরছে এবং হাঁসের দল জলের মধ্যে আপন মনে বিচরণ করছে। সেই দেখে মনটা অভিভূত হয়ে গেল। সত্যি তো এই সুন্দর প্রকৃতির মাঝে কত কিছুই না রয়েছে। হঠাৎ করেই আমাদের চোখে এলো বার্ন সোয়ালো পাখি। এটি ছোটখাটো কীটপতঙ্গ ধরে খায়। কিছু প্ল্যাঙ্কটন ও শ্যাওলা জাতীয় উদ্ভিদ পরিষ্কার জলের নিচটাতে হয়ে রয়েছে। এসবকে পেছনে ফেলেই সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। এই শীতকালটাই এখানকার মানুষের, এই দাদাদের মতো যারা মাঝিরা রয়েছেন বা যারা আর কি এই ছাড়িগঙ্গার এই অংশের ওপরে নির্ভর করে জীবন ধারণ করেন, তাদের জন্য এই শীতকালটাই হচ্ছে রোজগারের জন্য সবচেয়ে সঠিক সময়। তো তোমাদের সকলকে আমি বলবো, শীতকালে দেখো তোমাদের পাখি দেখতেও ভালো লাগবে, আর প্রাকৃতিক সৌন্দর্য তো রয়েছে, একটা শান্ত স্নিগ্ধ একটা জলরাশির ওপরে ভেসে থাকার আনন্দটা কিন্তু অনেকটা, এবং তার পাশাপাশি কিছু মানুষের এর জন্য ভালো হয়। তো তার জন্য তোমাদের সকলকে আমি এটা রিকোয়েস্ট করবো যে প্লিজ একবার এসে এই জায়গাটা দেখে যেও। শান্ত, স্নিগ্ধ ও নীলাভ জলরাশির মাঝখানে হঠাৎ করে দূর থেকে কিছু পাখির ঝাঁক চোখে পড়ল। সামনে যেতে দেখলাম এটি রেড ক্রেস্টেড পোচার্ডের একটি ঝাঁক। এটি হাঁস জাতীয় একটি পাখি এবং অত্যন্ত লাজুক স্বভাবের এই পাখি ক্রোশের পর ক্রোশ অতিক্রম করে ভারতে আসে শীতকালে। আমরা কাছে যেতেই এটি উড়ে দূরে পালিয়ে গেল। এরপর ব্ল্যাক ইউরেশিয়ান কুট আমাদের চোখে পড়ল। কিছু পাখি আছে যে আমাদের এখানকারই, যেগুলো একটু অন্য দিকটায় থাকে, তো সেটা আস্তে আস্তে আমাদের এই ছাড়িগঙ্গার এই অংশটাতে আসে, তারপরে আবার গরম পড়ার মুখটাতে চলে যায়। তো বন্ধুরা, কেমন লাগছে তোমাদের এই ভিডিও তোমরা অবশ্যই জানাবে। আর চেষ্টা করছি নৌকা চালানো, তো নৌকা চালানোর এক্সপিরিয়েন্সটা আমার এই প্রথমবার, তো যদিও চালাতে পারছি না, তাও পুরো একই জায়গায় ঘুরপাক খেয়ে যাচ্ছি। তবুও শেখার তো কোনো শেষ নেই, তাই শেখার জন্যই আমি এই হাতে আজকে দাঁড় ধরলাম। এরপর চলো পরিচয় করা যাক সাইবেরিয়া থেকে আগত ব্ল্যাক বেলেড হুইসেল ডাকের সাথে। এর তীক্ষ্ণ ডাকই এর পরিচয়। এগুলো শুধু সাইবেরিয়া থেকে আসা সেই হাঁসগুলো, যেগুলোকে আমরা ন্যাশনাল জিওগ্রাফিক হোক বা এরকম কিছু অ্যাডভেঞ্চার যে সকল চ্যানেলগুলো রয়েছে সেই সকল চ্যানেলগুলোতে দেখতে পাওয়া যায়। এই পাখির একটি বৈশিষ্ট্য হলো এরা দলবদ্ধভাবে থাকে এবং ছোট শামুক থেকে শুরু করে ছোটোখাটো মাছ খেয়ে এরা জীবন ধারণ করে। এককালে এদের অবৈধ শিকার হওয়ার জন্য এরা সংখ্যায় অনেক কমে এসেছে। হুইসেল ডাকের দল উড়ে যাওয়ার পরে আমরাও ভেসে চলতে লাগলাম অন্য আরেকটি দিকে। যদিও মনের মধ্যে অনেক সংশয় ছিল
আর কি কি পাখি দেখতে পাবো, আদেও পাখি দেখতে পাবো কিনা। যদিও তখনই দাদা বললেন যে সামনে ইন্ডিয়ান গ্রিন বি ইটার বসে রয়েছে। এটি কীট পতঙ্গ থেকে শুরু করে ছোটোখাটো কিছু জলজ উদ্ভিদ খেয়ে জীবন ধারণ করে। বন্ধুরা, এবারে একটু কাজের কথায় আসি। আজকে এই পুরো জায়গাটা ঘুরে দেখাতে যে দাদার কৃতিত্ব রয়েছে, দাদার নাম গোপাল হালদার। তো দাদা এই বোটেতে মোটামুটি তুমি নিজের মুখেই বলে দাও, একটা বোটে কতজন তাও অ্যালাও? 1 থেকে 4 জন অ্যালাও রয়েছে একটা বোটেতে। আর ঘন্টায় হিসাবে তোমরা কত নাও? ঘন্টা হিসাবে 200 টাকা মাত্র। তো তোমরা 200 টাকার বিনিময়ে অনেক রকমের পাখি, কিন্তু মাইগ্রেটরি বার্ডস বা পরিযায়ী পাখির কিন্তু সন্ধান তোমরা পাবে। নিজের চোখে দেখার একটা অনুভূতি সম্পূর্ণই আলাদা। আমি দাদার নাম্বারটাকে ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, প্লাস ভিডিওর নিচটাতেও তোমরা কিন্তু নাম্বারটা পেয়ে যাবে। তাই প্লিজ নাম্বারটাকে তোমরা সেভ করে নিও। যখনই আসো না কেন দাদাকে ফোন করে তোমরা বুক করে নিতে পারো। এবং যদি ফ্যামিলিকে নিয়ে আসো বা নিজের প্রিয়জনকে যদি নিয়ে আসতে চাও বা বন্ধু বান্ধবের সাথে, তো এই জায়গাতে প্লিজ তোমরা কিন্তু এসে ঘুরে যাও। এটি হলো ইন্ডিয়ান কর্মোরেন্ট বা পানকৌড়ি। পাখি দেখা কমপ্লিট করে এবার আমরা আবার ঘাটের দিকে চলে এলাম। বন্ধুরা, সারা দুপুরটা ভেসে থাকার পরে এবার ফাইনালি উঠে এলাম আবারও কাষ্টশালী ঘাটেতে। তো এইখান থেকে দাদার সাথে কথা হলো, সামনে একটা ওয়াচ টাওয়ার রয়েছে। তো আগে নাকি এখান থেকে পাখি দেখা যেত। তো চেষ্টা করব যদি কোনো পাখি থাকে তোমাদেরকে দেখানোর। তো সোজা এই রাস্তাটা কাষ্টশালী ঘাট থেকে উঠে গিয়ে একটুখানি সোজা গেলেই সামনে রয়েছে সেই ওয়াচ টাওয়ারটা। এই শীত থাকতে থাকতে কিন্তু তোমরা কিন্তু ভালো পাখি দেখতে পাবে। আবার এই শীত চলে যাওয়ার পরে কিন্তু পাখিগুলোও চলে যাবে। তো চলো এবার তাহলে যাওয়া যাক সামনের ওয়াচ টাওয়ারটার দিকে। এবার ধীরে ধীরে আমরা ওয়াচ টাওয়ারটার ওপরে উঠবো। যদিও পাখি তো দেখা যাবে কি না বলা যাচ্ছে না, তবে ওপরে উঠে একবার তোমাদেরকে নিশ্চয়ই দেখিয়ে দেবো। সরষের ক্ষেতের পাশ দিয়ে এখন চলেছি। পেছন দিকটাতে রয়েছে ভুট্টার ক্ষেত, আর এই দিকটাতে রয়েছে এই সুন্দর সরষের ক্ষেত। তো চোখে সত্যি সরষের ফুল দেখছি এই চারপাশটাতে, তো দেখে ভালোও লাগছে। তো আমরা সকলেই যারা আমরা শহরে থাকি, তো আমাদের কাছে এটা একটা পরম প্রাপ্তি, সেটা বলাই বাহুল্য। তো এই সুন্দর রাস্তাটা, শর্টকাট রাস্তাটা আমরা ধরেছিলাম যাতে আরও তাড়াতাড়ি হোমস্টের দিকে পৌঁছানো যায়। তো এখানে এসে তো আর যাওয়ার কোনো মন চাইছে না, তবুও তো আমাদের যেতে হবে। এবং তোমাদেরকে জানিয়ে দিচ্ছি হোমস্টের কেমন কি ভাড়া ডিটেলসে। চুপিচরের পাশেই তোমরা এই গেস্ট হাউসটিকে দেখতে পাবে। এক পাশে রয়েছে সারিবদ্ধ ঘর, আর তার পাশে এই সুন্দর বাগান। এর উল্টো দিকে রয়েছে পিকনিক স্পট এবং নিজের মতো করে সময় কাটানোর জন্য এক প্রকাণ্ড জায়গা। এর ভাড়া 1500 থেকে 1700 টাকার মধ্যে। এই জায়গাটিকে পিকনিক স্পট হিসাবে ভাড়া দেওয়া হয়। এখানে পুরো একদম ভেতর দিকটা পুরো আমবাগানে ভরা, আর খুব সুন্দর জায়গাটা। এই জায়গাটাতেই হচ্ছে পিকনিক স্পট, একদম রাস্তার পাশেই তোমরা দেখতে পাচ্ছ। পর সারিবদ্ধভাবে মা মুক্তকেশী হোটেল রয়েছে, তার পাশেই রয়েছে তারামা গেস্ট হাউস অ্যান্ড হোটেল, আর তার পাশে রয়েছে জয়গুরু হোটেল অ্যান্ড হোমস্টে। কেবিসিপি নেস্ট গেস্ট হাউস। তো এটা খুব সুন্দর একটা জায়গা, পুরো আম গাছের ছায়াতে একদম রয়েছে। তো রুম ফ্যাসিলিটি অ্যান্ড সার্ভিসেস তোমরা তো দেখতেই পাচ্ছ, এসি, নন এসি, ডিলাক্স রুম সমস্ত কিছুই পাবে তোমরা। চেক ইনের টাইমটাও দেওয়া রয়েছে 11টা থেকে 10টা। আমি এখন কথা বলছি জয়গুরু হোটেল অ্যান্ড হোমস্টের যিনি কর্ণধার তার সাথে। তো নমস্কার দাদা, আপনার নামটা একটু বলুন। জয়গুরু, আমি অশোক বড়াই। আমার এটা জয়গুরু হোটেল অ্যান্ড হোমস্টে। আমাদের এখানে আসলে আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারবেন এবং রুমে থাকতে পারবেন। রুম 4 জন করে এক একটা রুমে থাকতে পারবেন। 6-7 খাট, ফার্নিচার সব সহ একদম আছে। আর আমাদের খাবার দাবারও একদম পুরো টোটালি ঘরোয়া খাবার। এরপর দাদার সাথে চললাম ঘরগুলিকে দেখতে।
ডিলাক্স রুমগুলি অত্যন্ত ভালো এবং এসিও রয়েছে। ওয়াশরুমও যথেষ্ট ভালো তোমরা পাবে, আর ভাড়া 1200 থেকে 1500-র মধ্যে। এখানকার খাবারের মানও অত্যন্ত ভালো, যদিও এখানে 3 রকমের খাবার তোমরা পাবে। চিকেন দিয়ে হলে 190, চিকেন ছাড়া যদি ভেজ খাও তাহলে 70 টাকা, এবং মাটন হলে 300 টাকা। তো এখানে একদম ঠিক জয়গুরু হোটেল অ্যান্ড হোমস্টের একদম উল্টো দিকেই রয়েছে হচ্ছে টোটো দাঁড়িয়ে থাকে। তো এই টোটো স্ট্যান্ড থেকে একটা টোটো বুক করে এবার যাব পূর্বস্থলী স্টেশন। যেভাবে এসেছি সেইভাবে এই পূর্বস্থলী স্টেশন থেকে আবার আমরা রওনা দেব হাওড়ার উদ্দেশ্যে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও। ভিডিওটা ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করে ভিডিওটাতে লাইক দিতে ভুলো না। আর চ্যানেলে যারা যারা এখনও আসোনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের এই ভিডিও এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি কোনো মূল্যবান কোনো কিছু মন্তব্য থাকে তো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলো না। তো আজকের মতো সকলকে টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আরও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সকলের সামনে আসবো। টিল দেন সকলকে স্টে সেফ, স্টে হ্যাপি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।